সিলেটে টানা হচ্ছে বিপিএল এর ম্যাচ এবং এ কারণে উইকেটগুলো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে এবং এমনটাই দাবি করেছেন ক্লাবের সভাপতি মিঠুন। তিনি বলেছেন যে বিপিএল এর পিচগুলো ক্লান্ত হয়ে যাওয়ার কারণে খুব বেশি স্কোর হচ্ছে না এবং এ কারণে আসলে দর্শকদের প্রত্যাশাও মেটানো সম্ভব হচ্ছে না। তবে সবকিছু ছাপিয়ে মাঠের বাইরের যে টপিকসগুলো সেগুলোই আলোচনায় উঠে আসছে বারবার। আজকে ক্লাব সভাপতি মিঠুন তিনি ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক, তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তামিম ইকবালের পক্ষে তিনি স্পষ্ট ভাষায় তার অবস্থান জানিয়ে দিয়েছেন এবং যে বোর্ড পরিচালক আসলে তামিম ইকবালকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছিলেন তাকে আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করারও কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। এবং এরই পাশাপাশি কিন্তু ঢাকা ক্যাপিটালসের যিনি সিও তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে বিপিএল কর্তৃপক্ষ আসলে বেশ বিমাতা সুলভ আচরণ করছে ঢাকার সাথে। বেশ কিছু ক্লোজ ম্যাচে ঢাকা কিন্তু হেরে গিয়েছিল এবং এরপরেই আসলে আকসু এবং বিপিএল এর যে তদন্তকারী দল আছে তারা কিন্তু ঢাকার উপরে বেশ কোপ দিয়েছে এবং ঢাকার যে ক্রিকেটার গুরবাজকে কিন্তু যেটা বলেছেন তিনি আসলে গুরবাজকে একদম ঘুম থেকে তুলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরো বেশ কিছু অভিযোগ এসেছে যেটা তাদেরকে মরালি অনেকটাই পিছিয়ে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যিনি নিয়মিত সদস্য সাইফ হাসান যখন ব্যাট করার জন্য নামবেন প্যাড পরে বসেছিলেন তখন কিন্তু তাকে আকসুর তদন্তকারী কর্মকর্তারা তারা কিন্তু তার সাথে কথা বলেছেন এবং তিনি অনেকটাই ভেঙে পড়েছেন এবং সব মিলিয়ে মাঠের বাইরে বিপিএল এর যে আবহ সেটাই বারবার খবরে উঠে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এত শর্ট নোটিসে আপনারা চলে আসছেন। আসলে আমি পার্সোনালি এই কয়েকদিন যদিও মিডিয়া ফেস করতে তেমন বেশি ইন্টারেস্টেড ছিলাম না, তারপরও বেশ কিছু আসলে ইস্যু অ্যারাইজ হয়েছে যে বাধ্য হয়ে মিডিয়ার সামনে চলে আসতে হয়েছে। তো সেটা বলার আগে একটা বিষয় বলতে চাই যে আসলে মিডিয়াকে আমরা এমনভাবে বুঝি যে চাইলে একটা মানে যেকোনো একটা ইনস্টিটিউশনকে তারা হাইলাইট করে এমন সিচুয়েশনে নিয়ে যেতে পারে যেটার সাথে হয়তো বাস্তবতার কোনো ভিত্তি নেই। অ্যাট দ্য সেম টাইম যদি তথ্যহীন কোনো ইনফরমেশন ছড়ায় সেটা এমনভাবে আঘাতপ্রাপ্ত করে যে হয়তো দেখা যায় বাস্তবতার সাথে সেটারও কোনো মিল নেই। যেমন লাস্ট যেই একটা ইস্যু আপনারা হয়তো গতকাল দেখেছেন যে আমার ফোন জব্দ করা হয়েছে। এটার বিষয়টা এমনভাবে দাঁড়ায় অ্যাজ ইফ ওই যে ফারুক ভাই ১২০০ কোটি টাকা আপনার খেয়ে ফেলছে। বিষয়টা হচ্ছে এরকম। তো সামহাউ আমরা ওয়ার্ডিং গুলা এমনভাবে ইউজ করি, যার কারণে মনে হয় যে অ্যাকচুয়াল যে সিচুয়েশন সেটার বাইরে গিয়ে অনেকেই অনেক কিছু মিন করে। তো আমি প্রত্যেকটা বিষয়ে আসবো ইনশাআল্লাহ। তো বিষয়গুলোতে আসার আগে একটু আমি আ আমাদের প্লেয়ারদের মেন্টাল সিচুয়েশন যেটা হয়তো ক্যামেরাবন্দী হচ্ছে না। বাট আমার মনে হয় যে আমার জানানো উচিত। আমার প্লেয়াররা কে কোন সিচুয়েশন এ আছে। তো লাস্ট ম্যাচের আগের ম্যাচ একটাতে যখন মানে আমরা প্রায় জেতা মুহূর্তে লাস্টে দিয়ে যখন গিয়ে হেরে গিয়েছি আরকি। তখন ক্যাপ্টেনের সাথে তো আমি প্রায়ই যাওয়া আসা করি। উনার রুমে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি। কেন হচ্ছে? কি প্রবলেম? কেন আমরা হারের দিকে যাচ্ছি? বা আমাদের আরো বেটার আমরা কিভাবে করতে পারি? তো উনি কথায়, কথায় বলে ফেলছে যে, "ভাই আমি তো সারারাত এখনো ঘুমাই নাই।" তো তখন আমি মানে জানার চেষ্টা করতেছিলাম উনি কি করতেছিল। তো পরে উনি বলতেছিল আমি মানে রাতে যখন আসতেছিল হেরে তখন তো উনার মানে প্রায় কান্নারত অবস্থায় ছিল। তো আমি উনাকে আর ডিস্টার্ব করি নাই। তুমি রাতে গিয়ে ঘুমানোর চেষ্টা করছে, ঘুম আসে নাই। অনেকক্ষণ ধরে ছটফট করলো বিছানায়। পরে দেখলো যে প্রায় ভোরের টাইম হয়ে গেছে, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তারপর আবার শোয়ার চেষ্টা করছে, ঘুম আসে নাই। ফজরের নামাজ পড়ছে, আবার শোয়ার চেষ্টা করছে, ঘুম আসে নাই। তারপর ব্রেকফাস্ট করে পরে খুব সম্ভবত কোয়াবের একটা মিটিং করছে। তো এইটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন একটা মানুষের। যে আমাদের প্লেয়াররা আসলে কোন সিচুয়েশন ক্রস করে যাচ্ছে। আমরা হয়তো দেখছি যে আমাদের ন্যাশনাল টিমের কোন একটা টিমে হাসছে কিন্তু কোন একটা প্লেয়ার হয়তো হাসাহাসি করতেছে। আমরা মনে করতেছি সে অনেক বেশি এক্সাইটেড বা he doesn't care about the match results and everything. But it really impacts the player in a whole. এই যে আমাদের ফ্যানরা মনে করেন হতাশ হয়ে যায়। আমরা এস আ বাঙালি যখন বাংলাদেশের ম্যাচ হারে আমরা হতাশ হয়ে যাই। সেম সিচুয়েশনটা কিন্তু আমাদের প্লেয়ারদের উপরও পড়ে। তো আমরা মানে আ যে বিষয়টা আমরা সবসময় ক্যামেরার মধ্যে দেখি, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে নেগেটিভ বিষয়গুলা বাদ দিয়ে অনেক বেশি পজিটিভ বিষয়তে ফোকাস করি। এটা আমাদের প্লেয়ারদের মেন্টাল স্টেটটা ডেভেলপ করতে হেল্প করে। এটা একটা ইনসিডেন্ট। আরেকটা ইনসিডেন্টের কথা বলি। এই যে গতকাল আমি নিজেও পিসড অফ ছিলাম, হেরে গিয়েছি। ঘুমানোর চেষ্টা করতেছি, ঘুম আসছে না।
পরে ফিজিওর রুমে গেলাম। দেখলাম হচ্ছে আমাদের ক্যাপ্টেন ঘুমের ওষুধ খুঁজতেছে উনার থেকে। তারপর ফিজিও আপনার একটা প্লেয়ারের কথা বলতেছিল যে সে অনেক বেশি ইনজিউরড। সে নেক্সট ম্যাচ গুলাতে খেলতে পারবে না। তো তাকে ডায়াগনোসিস করাটা খুব ইম্পোর্টেন্ট। তো অনেক বিষয় থাকে যেগুলো আমরা হয়তো মানে দেখি না। বাট অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা ম্যাচের পর একেকজনের কন্ডিশন একেক রকম হয়ে যায়। তো এত ইনটেন্স একটা সিচুয়েশন এ আমরা যখন আ আমরা যখন ক্রিটিসাইজ করি, যদিও ক্রিটিসিজম অলওয়েজ গুড, বাট আমরা যখন পয়েন্টলেস ক্রিটিসাইজ গুলা করি, সেগুলা মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত করে ফেলে। তো যাই হোক এই ইনসিডেন্ট গুলা আমি বলতাম না অবশ্য। আমার আজকে মেইন যেই কয়েকটা পয়েন্ট, সেখানের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রিটি ইউনিটকে নিয়ে। তো ইন্টিগ্রিটি ইউনিটের বিসিবি একটা ডিসিশন নিয়েছে এবার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এই ছাড়টা এমনভাবে দেওয়া হয়েছে, তারা আইসিসির রেগুলেশনটাই মানতেছে না। তো এটা বেশ একটা মানে উইয়ার্ড একটা সিচুয়েশন এর মধ্যে চলে আসছে যে, আইসিসির যে রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশনও যদি ব্রেক করে একটা আপনার আ লিগ আয়োজন করা হয়, সেটার আসলে সাইড ইফেক্ট কতটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। এই যে আজকে সকালের একটা ইনসিডেন্টের কথাই বলি। আমাদের একজন ফরেন প্লেয়ার, হি ইস আ বিগ প্লেয়ার। আ গুরবাজের কথা বলছি। সে আ সারারাত ঘুমাতে পারে নাই, ৭ঃ০০ কি ৮ঃ০০ র দিকে ঘুমিয়েছে। তার তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথআউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথআউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে, "হোয়াট ইস দিস?" সে ১০-১৫ মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে? কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক অ্যান্টি করাপশন এর লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। তো পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল, অবশ্যই ফার্স্ট এ ম্যানেজারকে ইনফর্ম করতে হবে। ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে। প্রপার একটা মেন্টাল স্টেট এ এসে শিডিউল দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়েরি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথআউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে, "যদি এই টাইপের সিচুয়েশন গুলা হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারব না।" সো আরো বেশ কিছু স্ল্যাং ইউস করেছে বাট বলতে চাচ্ছি না। কিন্তু বিষয়টা খুবই আমাদের আ আ দৃষ্টিকটু মনে হয়েছে। এটা একটা আ বিষয় যেটা আজকে সকালে ঘটেছে। এবার আমি ম্যাচ ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যেমন আপনার আমাদের সাথে এই যে রংপুরের ম্যাচে কি হলো? আমার টিম ম্যানেজার হচ্ছে বেশ কয়েকবার কমপ্লেইন করেছে। ৩ টা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা। একটা হোয়াইটও দেয় নাই। পরবর্তীতে আপনার এই যে সাইফ এর আগের ম্যাচগুলাতে পারফর্ম আ পারফরম্যান্স ভালো দেখাতে না পারার কারণে তার যেই মানসিকভাবে সে যে বিপর্যস্ত হয়েছে, আমি মিঠুন ভাইয়ের সাথে কথা বলছি। আমি বলছি, "ভাইয়া সাইফের এই সিচুয়েশন কেন?" তখন মিথুন ভাই সাইফের সাথে কথা বলছে। সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। তো আমাদের তাকে ইদার ব্রেক দেওয়া দরকার ছিল কিংবা এট দ্য সেম টাইম তাকে কনভিন্স করে যে, "না তুমি পারবা, তুমি ব্যাক করতে পারবা।" এই টাইপের মোটিভেশন দেওয়ার দরকার ছিল। সেরকম একটা ইনটেন্স সিচুয়েশন এ আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশন এর লোকজন তাকে জেরা করে আ উল্টাপাল্টা কিছু কথা বলছে। তো পরে আমি আমার লজিস্টিক ম্যানেজারকে মানে ম্যাচ হারার পর যখন মানে আমার মনে হচ্ছিল আরে সাইফের কারণে ম্যাচ হেরে গেছি। এটা খুবই আ মানে ইজি ম্যাচ। আমরা কিভাবে হেরে গেলাম। আমি আমার মতো করে চিন্তা করতেছিলাম। আমি আমার মতো করে ফাংশন করতেছিলাম। পরে দেখি আপনার টিম ম্যানেজার আম্পায়ারের সাথে ঝগড়াঝাটি করতেছে। "কেন হোয়াইট দিলা না? কেন হোয়াইট দিলা না?" তারপর হচ্ছে এদিকে আবার পরে সাইফ থেকে শুনলাম তাকে সে ব্যাটিং এ নামার আগে, যেটা একদম স্ট্রিক্টলি সাধারণত আপনার ম্যানেজমেন্টের কেউ প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে, তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা আ স্টেবল একটা হয়তো ফোকাস এর মধ্যে আছে। সে কিভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশন এ যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরো বিপর্যস্ত করে ফেলেছিল। তো ম্যাচের শেষে পরবর্তীতে যখন আপনার আ বিলাস জিজ্ঞেস করতেছিল আমাদের লজিস্টিক ম্যানেজার। তো তখন
সাইফ বলতেছিল যে, "ভাইয়া আমি তো" যেমন মিথুন ভাই মাঠে বারবার বলতেছিল, "তুমি মারো, মারতে না পারলে আউট হয়ে যাও, কোনো অসুবিধা নাই।" তো আমাদের লজিস্টিক ম্যানেজারকে বলতেছিল, "যখন অ্যান্টি করাপশন আমাকে চার্জ করছে, তখন তো আমার মনে হচ্ছিল আমি যদি ১ম বলে আউট হয়ে যাই, আমি তো আ ফিক্সিং করতেছি।" তো এই যে একটা ট্রমা, এই জিনিসগুলা তো মানে খুবই আনহেলথি কিছু সিচুয়েশন। এই জিনিসগুলো তো কখনো কাম্য নয়। এই যে আপনার সাইফের সাথে এই ইস্যু হলো, রংপুরের ম্যাচে আমাদের ৩ টা হোয়াইট দেয় নাই। তারপর হচ্ছে যে সাইফকে আমি অ্যাকিউজ করতেছিলাম ম্যাচ হারানোর জন্য দায়ী, সে সাই সেই সেই সাইফকে মেন্টালি আপনার টর্চার করা, এটা কতটুকু যৌক্তিক? এটা আমার বিসিবির কাছে কোয়েশ্চেন থাকবে। এবার আসি হচ্ছে নেক্সট ম্যাচের বিষয়ে। তো আমাদের ক্যাপ্টেন একটা ডিসিশন নিয়েছে। যদিও পরে উনি নিজেই স্বীকার করেছে যে নাসিরকে ওভার দেওয়াটা উচিত হয় নাই। উনি প্রতিটা কয়েক বল পরপরই কিন্তু নাসিরের সাথে কনসাল্ট করছে যেটা কিভাবে আরো মিনিমাইজ করা যায় রানের এই বিষয়টা। তো উনারা বেশ কিছু কনভারসেশন ও করেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখলে দেখতে পারবেন। তো হোয়াটএভার যে এমন একটা রান যেটা আমাদের চেস করা আমাদের যে ব্যাটিং লাইন সেটার জন্য মোটেও ডিফিকাল্ট কোনো সিচুয়েশন ছিল না। কিন্তু এর পরবর্তীতে আপনার শামিমের যেই আপনার আউট দেওয়ার যে বিষয়টা, আমরা খুবই সারপ্রাইজড যে থার্ড আম্পায়ারের কাছে একটা ডিসিশন গিয়েছে। সে কয়েক সেকেন্ডও ডিলে না করে, হোল্ড না করে ডিরেক্ট আপনার বোর্ডের মধ্যে আউট দিয়ে দিল। পরবর্তীতে আমরা অন ফিল্ডের নিউজ দেখছি, আরো বিভিন্ন রিপোর্টে দেখছি যে এটা কোনোভাবেই আপনার আ আউট হয় না। তো এই যে এভাবে ফাস্টার ডিসিশন নেওয়া, এটা তো বিসিবির বিসিবির আপনার আম্পায়ারিং এর এইসব বিষয়গুলাকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। আমরা তো এখানে আসছি ক্রিকেট ডেভেলপমেন্ট এর জন্য। আমরা এখানে আসছি হচ্ছে বিজনেস করার জন্য। আমরা এখানে আসছি আমরা ইন্টিগ্রিটি ঠিক রাখবো, সবকিছু ঠিক রাখবো। এট দ্য সেম টাইম গ্লোবালি আমাদের এক্সপোজার হবে, আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ইন্ডিভিজুয়ালদেরকে পোক করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আপনার আ রং একটা ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করছে। দিস ইস ভেরি what I can say this is something that I don't have any words to describe. সো এনিওয়েজ লাস্টে আসি এবার আমার সাথে যেটা ঘটা এই মিটিং এর মধ্যেই যে আপনার যখন অ্যান্টি করাপশন থেকে লোকজন আসলো, যদিও এটা বেশ ফরমাল ছিল। আমার কাছে ফার্স্ট এ উনারা মেসেজ দিয়েছে যে অ্যান্টি করাপশন এ উনারা আমার সাথে বসতে চাচ্ছে। তো আমি তাড়াহুড়া করে আসলাম। এসে উনাদের সাথে বেশ কিছু কনভারসেশন করলাম। বিভিন্ন কোয়েশ্চেন করেছে, আমি আনসারও দিয়েছি। তো আপনি অ্যান্টি করাপশন এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে আমি উনাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছি, সেই পরিমাণ সাপোর্ট সেকেন্ড কোনো পারসন পুরা ফ্র্যাঞ্চাইজ লিগে দিতে পারে না। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কারণ উনারা যখন আমার মোবাইল চেক করছিল, তখন আমি উনাদেরকে কোড দিয়ে দিয়েছি। পরে একজন অ্যান্টি করাপশন এর একজন বলতেছে, "আপনার মোবাইল চেক করা আপনার মোবাইল আমরা আরো ইন ডেপথ রিসার্চ করা দরকার আছে।" তো আমি উনাদেরকে আমার ফেস লক আনলক করে দিলাম। আমার ফোন এখানে তো আ আমি তো আর শুধু বিপিএল করি না। বিপিএল এর বাইরেও আমাদের বিজনেস আছে। কক্সবাজারে বিজনেস আছে, চিটং এ বিজনেস আছে। তো সামহাউ আমি তো মাল্টিপল বিষয় নিয়ে ইনভলভড। বাট স্টিল উনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স উনাদের মোবাইলটা লাগবে। আমি আমার ফেস লক আনলক করে কোড কোড চেঞ্জ করার চেষ্টা করছি। দেখে আপনার আইফোনে বলছিল যে ১ ঘন্টা ওয়েট করতে হবে। তো পরবর্তীতে আমি উনাদেরকে বললাম, "কোন অসুবিধা নাই। আমার ব্যাংকের ডিটেইলস নেন, কার্ডের ডিটেইলস নেন। ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। We are strict with the integrity system and we are always available for them." তো আমি মোবাইলটা দিলাম। 72 আওয়ার্স এর পর গিয়ে 4th ডেইজ এ গিয়ে আমি অফিসিয়ালি উনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে ৩ দিন হয়ে গেল। আমি তো একটা মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে এই ৩ দিন সামহাউ আমি অন্য কোনভাবে ম্যানেজ করে নিব। ৩ দিনের পরে গিয়ে আজকে ৫ম দিন যাচ্ছে। স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। ৪র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে, "আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন। আমরা আনলক করতে পারছি না।" আমি বললাম, এটা কি কথা বললেন আপনারা? এই ৩ দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? ৪র্থ দিনে আপনি আমাকে বলতেছেন আপনি ঢাকা গিয়ে আমি ফেস আনলক করে দিব।